আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশকে নিয়ে চীনে যে খেলা খেলেছে 18 মাস, সেই খেলা শেষ করে দিয়েছে। সেটি আজকে চীনের রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের সাথে সাক্ষাতের পরে যে বক্তব্য দিয়েছে সেটি থেকে স্পষ্ট প্রতীয়মান হয়। তিনি বলেছেন যে আমরা আগে ডক্টর ইউনূসের সাথে যেভাবে কাজ করেছি, তৃতীয় কোনো পক্ষের চাপ ছাড়া, আধিপত্য ছাড়া আমরা সামনেও বাংলাদেশ নীতি নিয়েই কাজ করতে চাই। তা তো চাইবেই, কারণ তুমি তো ফাঁকা মাঠে 18 মাসে গোল দিয়েছ। অর্থাৎ ভারত বাংলাদেশের সাথে শুধু রপ্তানি বাণিজ্য করে গেছে, আমদানি করি নাই। এবং ইন্টারনালি তাদের সাথে কনস্ট্রাকশন সহ বিভিন্ন যে চুক্তি, জ্বালানি তেল, বিদ্যুৎ, সব ক্ষেত্রেই একটা গা ছাড়া ভাব দিয়েছিল ডক্টর ইউনূসকে, যাতে দ্রুত নির্বাচন দিয়ে সেই নির্বাচনের প্রেশারাইজ করেছে। তুমি চীন যার সাথেই ব্যবসা করেছো, আমাদের দেশের অনেকে যারা আজাদি হতে চায় তাদের একটু কমন সেন্স আমার জানা মতে কমই আছে। পাকিস্তানরে চীন আজাদি করেছে না, এমন আজাদি করেছে এখন তাদের ভিক্ষা করতে হয়। প্রধানমন্ত্রী বলে, পররাষ্ট্রমন্ত্রী বলে, তারপরে সে দেশের জনগণ বলে। চীনের বরাবরই আপনার দেখেন সেই 1971 সালের আগ থেকে বা 1971 সালেও কিন্তু মুক্তিযুদ্ধের সময় চীন ওই পাকিস্তানকে সাপোর্ট করেছে। তখন থেকেই চীন কিন্তু আপনার পাকিস্তানের সাথে আছে, তখন থেকেই কিন্তু আমেরিকা পাকিস্তানের সাথে আছে। কিন্তু দেখেন আজ পাকিস্তানের অবস্থা কী। আজ পাকিস্তানের মানুষ দুর্ভিক্ষে, মহামারীতে, বিদ্রোহে, আত্মঘাতী বোমা হামলা, বিস্ফোরণ, নানান তাল কাহিনীতে জর্জরিত। তারা হাজার হাজার কোটি টাকা অন্যের কাছে ঋণ। সংযুক্ত আরব আমিরাত সেদিনও পাকিস্তানের কাছ থেকে ঋণের টাকা ফেরত চাইছে। যারা এটা বোঝে না, অনেকে বলে পাকিস্তান আর চীন বাংলাদেশের ভালো চায়। তারা যে কি পড়াশোনা করে, কি গবেষণা করে, এইটা শুধু আমার জানা নেই। কারণ চীন যদি কারোর ভালো চেয়েই থাকে, তাহলে পাকিস্তানের আজকে এই দুরবস্থা হওয়ার কথা না। পাকিস্তানের অনেকগুলো সেক্টরে চীন ইনভেস্টমেন্ট করতে চায়, চীন আবিষ্কার করতে চায়, খনন করতে চায়, উত্তোলন করতে চায়, কত কিছুতে চীন পাকিস্তানের সাথে সম্পর্ক রেখেছে। সেই নট অনলি নাও, এখান থেকে বাট অলসো সেই 71 সালের আগে থেকেই তাদের সাথে তো সম্পর্ক ভালো। কিন্তু চীনের পাকিস্তানের একটা সেক্টরকে চীন বাঁচাতে পেরেছে। আপনি দেখান তো, অর্থনৈতিক সেক্টর শেষ, রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক সব সেক্টর তারা শেষ হয়ে গেছে, তাদের কোনো কিছু নেই। এখন ঘটনা হয়েছে, ভারত যখন নাচ ছিল না বাংলাদেশে, তখন ডক্টর ইউনূসের সাথে আপনার চীনের সম্পর্কটা অনেক সুদৃঢ় এবং গভীর হয়। এবং সেই সময় তারা অনেক বাণিজ্য গোপনে গোপনে আবার কোনো চুক্তি করছে কি না। বাংলাদেশ ভাই, বিদ্যুৎ এখন এই গভীর রাতেও চলে যায়। গতকালকে যখন ভিডিওটি করছিলাম তখন বিদ্যুৎ চলে গেছে। আপনারা অন্ধকারে শুনতে থাকেন, কারণ বাংলাদেশের যে কত হাজার কোটি টাকা আদানির কাছে বাকি, তারপরে আবার বাংলাদেশের যে প্রাইভেট যে সেক্টর তার কাছেও কত টাকা বাকি, তার কোনো ঠিক ঠিকানা নেই। তারা কিছুদিন আগেও দেখলাম বলছেন যে যদি আমাদের প্রাইভেট যে কোম্পানি যার কাছ থেকে জ্বালানি বিদ্যুৎ কিনে ক্রয় করে বাংলাদেশ সরকার, তারা বলছে আমাদের বকেয়া টাকা যদি কিছু না শোধ করেন, আমরা কিন্তু গরমকালে বা রোজার মাসে আমরা কিন্তু বিদ্যুৎ দেবো না। তা বিদ্যুৎ দিনে কয়েকবার যাই, আবার রাতে, গতকালকে রাতে যখন ভিডিওটি আমি করছিলাম তখনও ঠিক বিদ্যুৎ চলে গেছে। যাই হোক, যে কথা বলছিলাম, চীন তখন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল বা বাংলাদেশের যে রাজনৈতিক, যেমন জামাত ইসলাম, বিএনপি সহ আরও যে রাজনৈতিক দলগুলো ছিল, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা ছিল, তাদের সাথে 100 100রও বেশি তারা বৈঠক করেছে। বৈঠকটি কেন করেছে? সুবিধা নেওয়ার জন্য। তারা যাতে করে ভারতের সাথে বাংলাদেশের যাতে সম্পর্ক ভালো না হয়, সেই গুটি সবসময় চালছে তারা। কিন্তু যখনই নির্বাচিত সরকার এসেছে, ভারত ভালো করেই জানে নির্বাচিত সরকার আসলে তাদের সাথে সম্পর্ক তাদের ভালো হয়ে যাবে। আর নির্বাচিত সরকার যখনই এসেছে তখন থেকেই ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, ভিসা চালু, প্রত্যেকটি সেক্টরে ভারতের সাথে
আপনার বিএনপি যে সরকার গঠন করেছে তাদের সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে গেছে। এখন চীন বুঝছে যে আমাদের আর সেই একক দাদাগিরি ফাঁকা মাঠে গোল দেওয়ার যে অভ্যাস তৈরি হয়েছে সে অভ্যাস থেকে বেরোতে চায় না। এই জন্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের সাথে কথা বলেই চীন কিন্তু সে কথা বলে ফেলেছে যে আমরা তৃতীয় কোনো পক্ষের মানে আমরা হস্তক্ষেপ চাই না। আমরা আগের মতো মানে যেমন বাণিজ্য করেছি বা আগের মতো যেমন কাজ চালিয়েছি ঠিক ওভাবেই চালাবো। যেমন আপনার দেখেন কাজ চালানো বলতে বুঝিয়েছে বা যখন ডক্টর ইউনূস প্রথমে কিন্তু ক্ষমতা গ্রহণের পরে চীনেই গিয়েছিল, কিন্তু চীনের এটুকু জেনে রাখা উচিত ভারতকে তখনকার যে ডাস্টবিন শফিক ছিল, শফিকুল আলম যে প্রেস সচিব শফিকুল আলম ছিল, সে কিন্তু এগেন অ্যান্ড এগেন একথা বলেছে আমরা বারবার ট্রাই করেছি যে ডক্টর ইউনূসের সাথে প্রথম সফরটা যাতে ভারতে হয়, নরেন্দ্র মোদীর যাতে বৈঠক হয়, কিন্তু তারা রেসপন্স না করার কারণে তারা কিন্তু প্রথমে চীনে গিয়েছে। এইটুকু অবশ্য চীনের সরকার বা চীনের ওই রাষ্ট্রদূতের অবগত আছেন কিনা আমি জানি না। কেননা যে ভারত মানে একটি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারত চেয়েছিল যে অগণতান্ত্রিক কোনো সরকারের সাথে তারা কোনো কন্ট্রাক্ট, তারা কোনো চুক্তি, তারা কোনো কিছু করবে না। এবং আপনারা দেখেন যে এত বড় একটা প্রতিবেশী রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র, এবং তাদের সাথে এত চুক্তিবার্তা থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো দিন পজিটিভ অ্যাপ্রোচ দেখায়নি যে অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের সাথে তারা কোনো ডিল করবে না। ঠিক তাই তারা করেছে, তারা ক্ষতি মেনে নিতে বাধ্য হয়েছে, তারপরেও কোনো ডিল তারা চুক্তি তারা ডক্টর ইউনূস সরকারের সাথে করে নেয়। ওই একই দিনে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা উনি সাক্ষাৎ করেছেন এবং অন্তর্ভুক্তিমূলক গঠনমূলক অবকাঠামোমূলক সব বিষয়গুলো নিয়ে কাজ করতে চেয়েছে। একই দিনে গণমাধ্যমকে একথা প্রণয় ভার্মা বলেছেন। এরপরে আপনার পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার উনি গিয়েছেন, উনি বের হয়ে 1 ঘন্টা মতো সেখানে বৈঠক করেছেন। বৈঠক শেষে কোনো মন্তব্য করেননি, কারণ পাকিস্তানের সাথে সঙ্গত কারণেই ভারতের আর খুব বেশি বাংলাদেশের খুব বেশি সম্পর্ক আর আগাবে বলে মনে হয় না। আর চীন ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছে যে যে সরকার গঠিত হয়েছে তারা ভারতের সাথে রিলেশন ভালো করেছে, ভারতের সাথে আগের সরকারের মতো, আগের নির্বাচিত সরকারের মতো হয়তোবা ডিল করবে। সুতরাং আপনি না চাইলেও চীন ভারত আপনারে খেয়ে দিল। একচেটিয়া আধিপত্য বা এককভাবে ব্যবসা করে যে মজা পাইছিল সেই মজাই তোমার গজা মেরে দিয়েছে ভারত। দেখতে থাকুন, আরও ঘটনা ঘটবে, সময় আসছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।